নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে। এর আগে আপনাদের এই অঙ্কুরন থেকে বিভিন্ন বিষয়ে, মহিলাদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়, ঋতুস্রাবের সমস্যা, সন্তান ধারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, একাধিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে আমাদের আলোচনাটা একটু অন্যরকম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি জানি যে আমার দর্শক বন্ধুদের অনেকেরই সমস্যা, সেটা নিয়ে নিয়মিত তারা প্রশ্ন করেন এবং তারা উত্তর চান। সেটি হচ্ছে ইরেগুলার পিরিয়ডস বা অনিয়মিত মাসিকের সমস্যা। এই অনিয়মিত মাসিকের সমস্যা, এই কথাটা কিন্তু শুধুমাত্র বলে দিলেই হবে না, বিভিন্ন বয়স আছে। সেই বয়স অনুসারে আজকে কিন্তু আমরা জানব এই অনিয়মিত পিরিয়ডের সমস্যা এবং সেই সমস্যার সমাধান। যেমন ধরুন, একটি মেয়ে তার যখন প্রথম পিরিয়ড হচ্ছে, অর্থাৎ টিনেজার থেকে শুরু করে সেই মেয়েটি যখন আস্তে আস্তে ধীরে ধীরে 30 বছর পর্যন্ত জায়গায় যাচ্ছে, সেই সময় তার এক ধরনের সমস্যা হয়। পাশাপাশি আবার 30 থেকে 40-এর মধ্যেও আর এক ধরনের সমস্যা হয়। আবারও 40 থেকে 50-এর মধ্যে মহিলাদের আরেক ধরনের সমস্যা হয়। এই প্রত্যেকটা এজ গ্রুপ অনুযায়ী কিন্তু প্রত্যেকের সমস্যা ভিন্ন ধরনের এবং তার সমাধানও কিন্তু আলাদা আলাদা। বুঝতেই পারছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি। আর এই আলোচনার জন্য আমরা যাকে পাশে পেয়েছি, প্রতিনিয়ত আপনারা যাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, আপনাদের বিভিন্ন সমস্যা যিনি শুনে থাকেন এবং আপনাদের সাথে সবসময় কানেক্ট হন, তিনি হচ্ছেন প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়। তিনি আবারও আমাদের সঙ্গে। স্যার, অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে তোমাকেও জানাই অনেক ভালোবাসা। অনেক ধন্যবাদ। নমস্কার। আগেও তো আপনাদের সঙ্গে কথা বলেছি, আর আপনাদের কমেন্টস আমাকে অভিভূত করে। জানেন, যখন আপনারা আমার কথা বলেন, আমাকে কত ভালো লাগে বলেন। কার না ভালো লাগে বলুন এগুলো শুনতে। আর আপনাদের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে আমি আজকে এখানে এসেছি। অনেক প্রশ্ন আছে। ইরেগুলার মেনস্ট্রুয়েশন, তাকে ভাগ করেছি অ্যাডোলেসেন্ট মানে কৈশোর, তারপরে যখন বাচ্চা হওয়ার সময়, মা হওয়ার সময়, তারপরে আরও পেরিমেনোপজ, মাসিক হওয়ার আর তারপর বন্ধ হয়ে যাওয়ার পরেও যখন ব্লিডিং হয়। তো প্রথম কথা বলি, এই কথা বলতে বলতে না কয়টা ভুল ধারণা আছে, সেগুলো ভাঙতে ভাঙতে যাব। সে তো আপনারা জানেন, আমি কতবার বলেছি আমি গোড়া, মানে রবীন্দ্রনাথ আমাকে দেখেই গোড়া লিখেছিলেন, তারপর আমি বাসুদেব হয়ে জন্মেছি। তো শুরু করি। প্রথম মাসিক যখন শুরু হচ্ছে, তার আগে বলি ইররেগুলার কাকে বলে। অনেকেই মনে করে 1 তারিখে পিরিয়ড হয়েছে, আবার 26 তারিখে হলো। ডাক্তারবাবু, আমার কি মাসে 2বার করে মাসিক হচ্ছে? এরকম তো ছিল না, কোথায় মাসে 2বার করছে? 26 দিন অন্তর তো হচ্ছে, সেটাই তো নর্মাল। 26 দিন থেকে 28 দিন, 30 দিন অবধি আমরা কিছুই করি না, আমরা সেটাকে ইরেগুলার বলি না। আবার দেখুন, প্রথম যখন শুরু হলো, যখন মাসিকটা প্রথম শুরু হয়, 10, 11, 12 বছর বয়সে একটি মেয়ে, আমাদের ভাষায় বলে মেনার্কি, সেই শুরুর সময় মায়েরা কিভাবে তাদেরকে শেখাচ্ছে সেটা যে কত ইম্পর্ট্যান্ট। সব মায়েরা শুনুন, তাদেরকে বলবেন না যে এটা একটা ভয়ানক জিনিস, তাদেরকে বলবেন না এই সময় ব্যথা হয়, তাদেরকে বলবেন না এই সময় ছেলেদের কাছে দূরে থাকিস, এসব বলবেন না। তাদেরকে বোঝান যে আসলে কি হচ্ছে শরীরে, কেন মাসিকটা হয়। তার থেকে বলুন না, দেখেছিস তো, এই তুই বড় হয়ে গেলি, এবার তুই আর আমি এক। এই পিরিয়ডটার ব্যাপারটায় প্রথমের দিন থেকে যে মাসিকটা হয়, তখন থেকেই যে 28 দিন অন্তর হবে, 3 দিন 4 দিন থাকবে, তারপরে 3টে প্যাড প্রত্যেক মাস, এরকম কিন্তু ওপরওয়ালা লিখে পাঠায়নি ভাই কাউকে। এইটা কিন্তু বুঝতে হবে। ইট ক্যান ভ্যারি, কারণ তখন সবে শুরু হচ্ছে। ওভারি মানে যে ডিম্বাশয়গুলো থাকে ইউট্রাসের পাশে, যার থেকে হরমোনগুলো সিক্রিট করে, সেটা অত নিয়মিত হয় না। অত নিয়মিত হয় না বলে অত নিয়মিত মাসিকটাও হয় না। তা এইটাকে ইরেগুলার পিরিয়ড বলা যাবে না, এটা মাসিকটা ইরেগুলার কিছু হচ্ছে না। কিন্তু একটা ছোট্ট মেয়ে যখন শুরু হলো, তারপর একটু বেশি ব্লিডিং হতেই পারে, তখন কিন্তু আমরা কোনো হরমোন দিয়ে ট্রিটমেন্ট করি না। আমরা চেষ্টা করি মেয়েটার রক্তটা যাতে কমে না যায়, তার স্বাস্থ্যটা যাতে ভালো থাকে, সেইটাই শুধু লক্ষ্য রাখার দরকার, আর কিছু করতে হয় না।
দ্বিতীয় কথা হচ্ছে এইবারে ওই যেটা বললাম, মাসিকটা যদি 2 মাস না হয়, লাফাতে লাফাতে সবাই চলে আসেন বাচ্চাটাকে নিয়ে, কিন্তু সেটা কোনো প্রয়োজন নেই। আমাদের দেখতে হবে শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। দুটো একটা টেস্ট করতে বলি, একটা বিশেষ করে হিমোগ্লোবিন, যাতে রক্তটা না কমে যায়, আর দ্বিতীয় কথা হচ্ছে থাইরয়েডের একটা টেস্ট। এই দুটো ঠিক থাকলে কিছুই দরকার লাগে না, আর কিচ্ছু করতে হয় না। ছোট্ট বয়স থেকে ক্রমেই এগোচ্ছি আমরা। এইবার মেয়েটা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তারপরে যদি দেখা যায় খুবই রেগুলার হচ্ছে, মানে মাঝে মাঝে এরকম হচ্ছে যে 2 মাস বন্ধ হয়ে থাকলো, এই নিয়ে কিন্তু একটা বিরাট আমি কথা বলেছিলাম, সাথেই নিয়েছিলাম আমার ইন্টারভিউ, পলিসিস্টিক ওভারি, যেটা আপনারা সবাই জানেন। আজকাল আকসার হচ্ছে প্রায় 60% মেয়ে এই বয়সে এতে ভুগছে। দুরকম হতে পারে, এক হচ্ছে ওজন বেশি এবং ওজন কম, আর রোগা থাকবে কিন্তু পিসিওএস আছে, হতেই পারে। আবার খুব বেশি মোটা হয়ে যাচ্ছে পিসিওএস, মানে পলিসিস্টিক ওভারি। প্রথম চিকিৎসা, চেঞ্জ দ্য লাইফস্টাইল। ওই যে শুয়ে শুয়ে আর এই যে যন্ত্রটা হয়েছে আজকাল হাতে, কুচু সুচু করছে, এই জিনিসটা ছাড়তেই হবে, মানে ছাড়তেই হবে। ফিজিক্যাল এক্সারসাইজ, হাঁটা চলা, পড়াশোনা সব কিছু করবে, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ডায়েট। এই জাঙ্ক ফুড খাওয়াগুলো বন্ধ করতে হবে। কলেজ যাওয়া মানেই সবাই পাকনা ওঠে, বুঝেছো? ওই 5টা বন্ধু মিলে যদি একটা জয়েন্টে না গিয়ে একটু যে ওইসব না খেলে কী করে হবে ডাক্তারবাবু? আপনি এত ওল্ড ফ্যাশন না। আমি বললাম আমি ওল্ড ফ্যাশন, কিন্তু যা বলছি তোমার ভালোর জন্য বলছি। এই হচ্ছে আসল কথা। তো এরপরে এই জন্যে এই আস্তে আস্তে ধাপে ধাপে যাচ্ছি বয়স। পলিসিস্টিক ওভারি যদি থাকে, হ্যাঁ, পিরিয়ডের ইররেগুলারিটি হতে পারে, নিশ্চয়ই হতে পারে। তখন তার চিকিৎসা আছে, সেটা করতে হবে। এই সম্বন্ধে আমি বিশদভাবে বলেছি, হয় হরমোনাল কিংবা নন হরমোনাল ট্রিটমেন্ট, সেটা আলাদা কথা, সেটা পরে আসবো। কিন্তু প্রথম যেটা বলেছি, চেঞ্জ ইউর লাইফস্টাইল। তোমায় অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। তোমাকে প্রথম থেকে আমি একথাও বলেছিলাম, মায়েরা মেয়েটার দিকে নজর রাখবেন, 12 বছর বয়স হলে দেখবেন যেন মোটা না হয়ে যায়। এই কথাটা বলেছিলাম, কিন্তু হয়তো অনেকের আপনাদের মনে আছে যে প্রচণ্ড ব্যথা হয় পিরিয়ডের সময়। ব্যথা এবং ইররেগুলার কিংবা মাসিকটা বেশি হচ্ছে পরিমাণে, এইসব যদি হয় তাহলে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। আর একটা খুব গণ্ডগোলের ডিজিজ আজকাল হচ্ছে, খুব বেড়ে গেছে তার সংখ্যা, এন্ডোমেট্রিওসিস। মানে ইউট্রাসের ভেতরের লাইনিংটাকে বলে এন্ডোমেট্রিয়াম। সে যখন বাইরে বেরিয়ে পড়ে এবং ইউট্রাসের মাসের মধ্যে ঢুকে পড়ে, সেই কন্ডিশনটাকে বলে এন্ডোমেট্রিওসিস। এটা কিন্তু খুব পেইনফুল। এটা কোনো ক্যান্সার নয়, এটা মেরে ফেলে না, কিন্তু ভীষণ ভোগায়। ব্যথা এবং বন্ধ্যাত্ব, মানে প্রেগনেন্সি হতে অসুবিধা হওয়া, এটা কিন্তু হাতে হাত ধরে চলে এন্ডোমেট্রিওসিসের সঙ্গে। সেই জন্য একটু ইরেগুলার হলে, কিছু দিন ধরে যদি চলে এবং ব্যথা হয়, ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। আমরা এলেই যে সব কিছু সঙ্গে সঙ্গে একটা কিছু করতে হবে, একদম অপারেশন করতে হবে, এরকম মোটেই নয়। কিন্তু ইনভেস্টিগেশন করে দেখতে হবে ডায়াগনোসিসটা কী। ডায়াগনোসিস ইজ সো ইম্পর্ট্যান্ট। সাথে তুমি জানো, আমি প্রায়ই বলি, হোয়াট মাইন্ড ডাজন্ট নো, আইজ ক্যানট সি। আমার যদি মনেই না থাকে, আমি ডায়াগনোসিসটা করবো কী করে? তো এইরকম যখন যাচ্ছে ইরেগুলারিটিটা, তখন আমাদের দেখতেই হয় এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হয়। ব্যথার যে প্রথমেই একদম এন্ডোমেট্রিওসিস হয়েছেই ধরে নিতে হবে না। প্রথমে একটু ব্যথার ওষুধ খেয়ে দেখাই যেতে পারে, 2-3 মাস যাওয়ার পরে যদি না হয় তাহলে আলাদা কথা। অনেক সময় আমরা এই সময় এইরকম ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি দিয়ে ট্রিটমেন্ট করি। দিতে গেলেই মায়েরা ফোঁস করে ওঠেন, ও বাবা আপনি এটা দিচ্ছেন, এইটা দিলে কেন? আপনি কিছু, আমি কোনো সন্দেহ করছি না, মেয়েটাকে আমি মোটেই সন্দেহ করছি না, এটাই ট্রিটমেন্ট। এরপরে আরেকটা কথা আসে, কতদিন ধরে খেতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, এটা যদি যার প্রয়োজন এবং সাইড এফেক্ট হচ্ছে না, সে যদি মেনোপোজ অবধি খায়, মানে সারা জীবন খায়, কোনো ক্ষতি হয় না। শুনলেন তো? কোনো ক্ষতি হয় না। এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে, আমার কথা নয়। তো এই জিনিসটা মেনে এইভাবে যদি আমরা চলি, তাহলে ইররেগুলার পিরিয়ডের অনেক কিছু পাওয়া যায়। এই আস্তে আস্তে বয়স বাড়ছে, বাচ্চা হওয়ার টাইমটা যখন ওই বয়সটার মধ্যে, আর একটা জিনিস হয় পলিপ, সামান্য জিনিস ইউট্রাসের ভেতর থেকে বেরোয়, ওই ইউট্রাসের মুখের কাছে জ্বলে, ঠিক একটা আঙুরের মতো কি তার থেকে একটু ছোটো, কিন্তু ওর থেকে বড্ড ইরেগুলার ব্লিডিং হয়। তারপর স্বামী স্ত্রী মেলামেশার সময় অনেক সময় ব্লিডিং হয়।
তো ওটা একটা সামান্য অপারেশন, পলিপেক্টমি, ওইটুকু বার করে দিলেই ও কিন্তু ভালো হয়ে যাবে। অপারেশন শুনলেই লাফাবার কিছু নেই। আর যা কিছু বেরোয়, এই আর একটা জিনিস এই সুযোগে বলে রাখি সাথে, যে যা কিছু বেরোয় সেটা আমরা পরীক্ষার জন্য পাঠাই, বায়োপসি করি। বায়োপসি মানেই ক্যান্সার নয়, একেবারেই নয়। আমরা দেখতে চাই সেটা নর্মাল, বা সেটা কী ধরনের টিস্যু, এইটাই, আর কিছু না। এই ব্যাপারটার জন্যে আমরা এটা করি। এই বয়সে তাহলে এইগুলোই হচ্ছে আসল কারণ। প্রথমেই মনে করে লোকে ইরেগুলার হচ্ছে মানে ক্যান্সার নয় তো। না, ক্যান্সার নয় তোর কথার প্রথম দুটো তিনটে কথা আমি বলি। ইউজুয়ালি ক্যান্সার নয়, কিন্তু ক্যান্সারের জন্যে আজকাল তো জানেন বোধহয় আপনারা, যদি না জানেন শুনে রাখুন, ভ্যাকসিন বেরিয়ে গেছে, এইচপিভি ভ্যাকসিন। প্রত্যেকটা মেয়েকে আমরা আজকাল বলছি, প্রত্যেকটা মেয়েকে যে এই ভ্যাকসিনটা নাও, এই ভ্যাকসিনটা নাও। একটা এখন, একটা 2 মাস পরে, তারপর 6 মাস পরে। এই ভ্যাকসিনটা নিলে কিন্তু সত্যি ইউট্রাসের মুখের যে ক্যান্সার, যেটা নাম্বার 2 কিলার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে 2 নম্বরে আছে। প্রথমে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপরে এইটা। তো সেইটাকে কিন্তু প্রিভেন্ট করা যায়। অতএব সেইটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। সেই জন্য কি প্রথমে একটা কী করি, আমরা সার্ভাইকাল স্মিয়ার করতে বলি। অনেকেই বলেন, উরি বাবা, আপনি কি কিছু সন্দেহ করছেন ডাক্তারবাবু? মোটেই সন্দেহ করছি না, ইটস এ নর্মাল স্ক্রিনিং প্রসিডিওর। তো আপনি যেমন হিমোগ্লোবিনটা করতে যাচ্ছেন, আপনি একটা ইউট্রাসের মুখ থেকে সোয়াব নিয়ে টেস্ট করতে কী অসুবিধে আছে? ভয় পেলে তো কোনো লাভ নেই। এই যে একটা টেস্ট বললেই সন্দেহের চোখে, কিংবা ডাক্তারবাবু কিছু লুকিয়ে আমাদের এটা করাচ্ছে বোধহয়, এই ধারণাগুলো ছাড়ুন, এই ধারণাগুলো ছাড়ুন। তো এই জিনিসটাও হতে পারে, কিন্তু খুব চান্সটা কম। বয়সটা যখন আরও বেড়ে যায়, ধরুন 40 বছর বয়স হয়েছে, তখন যদি কারোর ইরেগুলার ব্লিডিং হয়, তার সঙ্গে মাঝে মাঝে হেভি ব্লিডিং হয়, তার সঙ্গে যদি আর একটা জিনিস স্বামী স্ত্রী মেলামেশার পরে ব্লিডিং হয়, যাকে বলে পোস্ট কোয়ার্টাল ব্লিডিং, তাহলে কিন্তু আমরা অত্যন্ত সন্দেহের চোখে দেখি। তাকে কিন্তু যেগুলো ইনভেস্টিগেশন করা হয়, আলট্রাসোনোগ্রাফি করা হয়, স্মিয়ার করা হয়, অনেক সময় এমআরআই পেলভিস করা হয়, করে আমরা দেখি কোথায় কী আছে। প্রথম কথা বলি, আরও একটু বেশি বয়সে হয় যদিও, তবুও এমনিতে ওভারিটা ইউট্রাসের পাশে যে আছে, তাকে দেখা বা তাকে ফিল করা বা তাকে এক্সামিন করা খুব কঠিন। সেই জন্যে সবসময় আমাদের এইটা ভয় থাকে, ওভারিয়ান ক্যান্সার কিন্তু অনেক দেরিতে ধরা পড়ে। অবশ্য বেশি বয়সে হয়, কিন্তু অল্প বয়সেও হতে অনেক দেখেছি। তো সেইটা মাথায় রেখে আমাদের এগোতে হয়। সেই জন্যই অনেক সময় এমআরআইটা করতে হয়। ইউট্রাসের উপর টিউমার, সারাক্ষণ মানুষ আসছে, কেউ একটা ভয় দেখিয়েছে, ইউট্রাসের ওপর একটা টিউমার বসে আছে, একটা এইটুকুনি সুপুরির মতো, আমাদের ভাষায় ফাইব্রয়েড বলে। সেটা 3টে জায়গায় হতে পারে, ইউট্রাসের ওপরে, ইউট্রাসের মাসেলের মধ্যে, ইউট্রাসের ভেতরে। যদি ভেতরে হয় তাহলে হুড়মুড়িয়ে ব্লিডিং হবে, ব্লিডিং বেশি হবে, ইরেগুলার ব্লিডিং হতে পারে, সেটা কিন্তু অপারেশন দরকার, কোনো ওষুধে ঠিক হবে না। আবার যেটা ওপরে চুপটি করে বসে আছে, তার জন্য কিছুই করতে হবে না, কারণ এই টিউমার কখনো ক্যান্সার হয় না। এটা হচ্ছে সব থেকে বড় কথা, মনে রাখার কথা, এটা ক্যান্সার হবে না। তো এই টিউমার যখন বড় হবে, অনেক বড় যদি হয়ে যায়, তখন অপারেশনে লাগে। আর যেটা বললাম, ইউট্রাসের ভেতরে যদি হয়, তাহলে সেটাকে বার করে দিতেই হবে। 2-3টে কারণ, একটা তো ব্লিডিং হতে পারে, একটা হতে পারে অনেক সময় আমরা যে অঙ্কুরণে যেটা দেখি, যে ইনভেস্টিগেশন করতে গিয়ে, মানে আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখা গেলো ইউট্রাসের মধ্যে একটা ছোট্ট টিউমার কিংবা একটা পলিপ বসে আছে ভেতরে, ক্যাভিটির মধ্যে। সেটাকে ঠিক না করে দিলে আমাদের তো ইনফার্টিলিটির ট্রিটমেন্টটা কাজ হবে না। যেটাই করি, আইওআই করি, টেস্ট টিউব বেবি করো, যাই করো, ইউট্রাসের ভেতরে যদি কিছু থাকে, প্রেগনেন্সি হলে সেই বাদ করে দেবে, মানে অ্যাবর্শন হয়ে যাবে। সেই জন্য ইউট্রাসের ক্যাভিটিটাকে নর্মাল রাখা দরকার। এইটা হচ্ছে আর একটা কথা, সেই জন্যে আমরা এগুলো করি। তো সবসময় যে অপারেশনের দরকার তা কিন্তু নয়। এই যেমন ধরুন এন্ডোমেট্রিওসিস যেটা বলছিলাম, আজকাল কিন্তু প্রথম ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিন, ওষুধ। যখন বাচ্চার জন্য চেষ্টা করে, হ্যাঁ আরেকটা কথা বলি, এই এন্ডোমেট্রিওসিস কিন্তু হাতে হাত ধরে চলে 2টো জিনিস, একটা হচ্ছে ব্যথা, আর হচ্ছে আগেই বললাম মন্দাত্ম, প্রেগনেন্সি হতে অসুবিধে। যখন প্রেগনেন্সির জন্য আসে, আমরা কিন্তু প্রথমে মেডিসিন দিয়ে দেখি, অ্যাট দ্য সেম টাইম তাকে যে একটা ওভুলেশন করানো যায়, বাচ্চার চেষ্টা করা যায়, সেটাও করা হয়। হ্যাঁ, প্রেগনেন্সি হতে অসুবিধে আছে, কিন্তু হবে না বলে কিছু নেই। আর বলো। একেবারেই
স্যার পাশাপাশি এই সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ থেকে আমাদের একজন দর্শক বন্ধু তিনি আপনার কাছে প্রশ্ন করেছেন, সেটা তিনি যেটা বলছেন আমি সেই প্রশ্নটা আপনাকে বলি, সেটা হচ্ছে ওষুধ খাওয়ালে পিরিয়ড হয়, ওষুধ বন্ধ করলে পিরিয়ড বন্ধ হয়ে যায়, কি করবেন আপনার কাছে জানতে চাইছেন। এই ব্যাপারটায় প্রথমেই দেখতে হয় যে কেন এরকম হচ্ছে। এটা খুব কমন যদি পলিসিস্টিক ওভারি থাকে, খুব কমন যে পিরিয়ডটা বন্ধ হয়ে থাকে, হরমোন দিলে উইথড্রোয়াল ব্লিডিং হয়, মানে ওই ওষুধের জন্যে ব্লিডিংটুকু হয়। এর ট্রিটমেন্ট কিন্তু আছে অনেকগুলোই, একটা নন হরমোনাল আর একটা হরমোনাল। প্রথমে কিন্তু হরমোন ট্রিটমেন্ট দিতেই হবে, প্রথমে পিরিয়ডটা করিয়ে নিতে হবে, তারপর ওই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মতো ওষুধ, ওই 21 দিন করে ওষুধ খাবেন আপনি, তাতে পিরিয়ড হবে, রেগুলার হবে। তারপরে যদি আপনি বাচ্চা চান তাহলে আপনার চিকিৎসাটা পাল্টে যাবে। আর যদি না চান তাহলে এটা কিন্তু অনেক দিন ধরে খেলেও আপনার কোনো ক্ষতি নেই, যেটা আগেই বললাম। আপনাকে কিন্তু লো ডোজ ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে রাখা যায়, এবং আজকালকার দিনে লো ডোজ ওরাল কন্ট্রাসেপটিভ পিল বেরিয়েছে যাতে ওজন বাড়ে না, সাইড এফেক্ট খুব কম নেই প্রায় বলতে গেলে, সেরকম ওষুধও বেরিয়ে গেছে। স্যার আরেকজন প্রশ্ন করেছেন, আরেকজন দর্শক বন্ধু, তিনি বলছেন যে কন্ট্রাসেপটিভ পিল খেয়ে কি পিরিয়ড অনিয়মিত হতে পারে? কন্ট্রাসেপটিভ পিল ঠিক মতো খেলে তো অনিয়মিত হবে না, ওটা তো নিয়মিত হওয়ার জন্যই দেওয়া। যেটা হয় সেটা মাঝে মাঝে লোকে ভুল করে ফেলে খেতে, কিন্তু যদি আপনি 2 দিন মিস করেন আপনার ব্লিডিং হবেই হবে, মানে সেটা হবেই, সেটা উইথড্রল ব্লিডিং, মানে আপনি হরমোন লেভেলটা শরীর থেকে টুক করে কমে গেল কারণ আপনি ওষুধটা খাননি, সেই জন্য ব্লিডিং হচ্ছে। এটা কিছু ভয়ের ব্যাপার নয়, সেই জন্যে হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে অনেক দিন ধরে পিল খেলে খুব ব্লিডিংটা কিন্তু কম হবে, এইটাও আমার বলা দরকার আছে। জানেন, এই অল্প ব্লিডিং হওয়াটা কিন্তু রোগ নয়, বেশিটা হওয়া রোগ। এবং যে কোনো রকম হরমোন ট্যাবলেট, যে কোনো রকম ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে অ্যামাউন্ট অফ ব্লিডিংটা কম হয়। আর একটা জিনিস হচ্ছে, মেয়েদের একটা অদ্ভুত ধারণা আছে রং, পিরিয়ডের রং নিয়ে আমরা একেবারে চিন্তাই করি না ডাক্তাররা, একেবারেই না। কেউ বলছে আমার কালো হচ্ছে, কেউ বলছে আমার একদম আগে লালের মতো হতো এখন একদম হচ্ছে না। আমি একের সময় কিন্তু পেছনে লাগি ওদের, হলদে সবুজ ওরাং ওটাং ইট ফাটকেল চিত পটাক, এটা কি সেই জিনিস নাকি, পরশ পাথর নাকি? তো এই সব তো আমার মুখ দিয়ে বেরোই ভাই। তো এই ব্যাপারগুলো কিন্তু মনে রাখার, এই রঙের দিয়ে ভাববেন না, রং নিয়ে কিছু যায় আসে না। ছোট্টখাটো যদি ক্লটস বেরোয়, হ্যাঁ ব্লাডটা একটু ইউট্রাসের মধ্যে আছে, একটু কন্ট্রাক্ট করলো, পেটে একটু ব্যথা হলো, একটা ক্লট বেরোলো, তাতে কিছু নেই। বড় বড় ক্লট হওয়া মানে বেশি ব্লিডিং হচ্ছে, তখন আমরা কারণ খুঁজে বার করব। একেবারে। স্যার আমি আরেকটা প্রশ্নে যাব, তারপরে আমি নিজে কিছু প্রশ্ন আছে করব আপনার কাছে, সেটা হচ্ছে মাসিক হওয়ার আগে অসহ্য যন্ত্রণা, স্তনে ব্যথা এবং নিজে হাত দিতে পারছেন না এতটাই ব্যথা, এবং সারা গা হাতে শরীরে যন্ত্রণা এবং একটা ইরিটেশন। অনেকগুলো এর মধ্যে ফ্যাক্টর আছে। একটা হচ্ছে ইরিটেশনটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। এই যে চেঞ্জটা হয়, একটা কথা আছে PMS বলে আমাদের, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, কারণটা ঠিক কেউ জানে না, কিন্তু এটা হয়, মুড সুইং, পেটে ব্যথা হতেই পারে। ব্যথা হলে ব্যথার ওষুধ প্রথমে বলেছি, কন্ট্রাসেপটিভ পিল বলেছি, এগুলো আমরা একটার পর একটা ট্রাই করি। অ্যাট দ্য সেম টাইম যেরকম কষ্ট বললেন ব্রেস্ট পেন, এটাও কিন্তু হরমোনাল। আর শরীরে ব্যথা অনেকগুলো কারণে হতে পারে। ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আমাদের দেশে কেন মানে পুরো ইয়েতেই খুবই বেশি, তো সেইটা দেখে নিয়ে ট্রিটমেন্ট করা উচিত। অনেকে দেখেছি ব্যথা একদম চলে যায়, অনেক আশীর্বাদ করেছে আমাকে, আপনি একদম সারিয়ে দিয়েছেন, তো সেটা দেখে নিতে হয়। তাছাড়া থাইরয়েড ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। থাইরয়েডের সমস্যার সঙ্গে আছে কি না, থাইরয়েডের সমস্যা থাকলেও এইগুলো হয়, ব্যথা সারা শরীরে, ব্যথা, লেথার্জি, সকালবেলা মনে হয়েছে আমি আজকে উঠতে না হলেই ভালো হতো বিছানা ছেড়ে, এই ব্যাপারটাও দেখে নিতে হয়। থাইরয়েডের আরেকটা কথা বলি, ওই যে বললাম মিথগুলো ভাঙতে ভাঙতে যাব, যে সংস্কারগুলো আপনাদের আছে, গোড়া বলেছি নিজেকে। থাইরয়েড ওষুধ দিতে গেলেই সবাই বলে ও বাবা এ তো সারা জীবন খেতে হবে। হ্যাঁ খেতে হবে, আপনি যদি একটা সামান্য ওষুধ খেয়ে ভালো থাকেন তো খাবেন। আপনার ডায়াবেটিস হলে আপনার সারা জীবন ওষুধ খেতে হয়, আপনার ব্লাড প্রেশার হলে আপনার সারা জীবন ওষুধ খেতে হয়, এতেও খাবেন, অসুবিধাটা কী আছে? তো এটাও একটা কারণ হতে পারে। স্যার আরও কয়েকটা প্রশ্ন আমার নিজের আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা চাইল্ড বিয়ারিং এজের
দর্শক বন্ধুদের জন্য এই আলোচনাটা করছি। তো কোনো মহিলা তার প্রেগনেন্সির পর, বাচ্চা হবার পর তার কতদিন পর থেকে নিয়মিত মাসিক শুরু হতে পারে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট কনফিউশন রয়েছে। তাই এতে কোনো কনফিউশন নেই, এটা সবসময় নির্ভর করে সে কীরকম ব্রেস্ট ফিডিংটা করছে। বাচ্চা যদি আমাদের ভাষায় বলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে পুরোপুরি ব্রেস্ট ফিডিংয়ের ওপর থাকবে এবং তার অন্য কোনো খাবারের কিছু নেই, মা 3 ঘন্টা অন্তর কিংবা যখনই ডিম্যান্ড ফিডিং করেই যাবে, তাতে পিরিয়ডটা বন্ধ হয়ে থাকতে পারে। আমাদের ভাষায় বলে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া, ভয় পাবার কিছু নেই। এই পিরিয়ডটাও ফিরে আসবে যখন ওই আস্তে আস্তে ব্রেস্ট ফিডিংটা যেমন কমানো হবে, তখন পিরিয়ডটা আবার ফিরে আসবে। পিরিয়ড হবে না বলে কিছু নেই। আবার এই 2 মাস পিরিয়ড হলো না, দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে হরমোন খেয়ে পিরিয়ড করাতেই হবে, তারও কোনো মানে নেই। কিন্তু একটা কিন্তু আছে, প্রিকশনটা নিতে হবে। পিরিয়ড বন্ধ থাকলেও কিন্তু প্রেগনেন্সিটা হতে পারে, হ্যাঁ হতে পারে। সো ন্যাচুরালি ল্যাকটেশনাল অ্যামিনোরিয়ার চান্সটা কম, কিন্তু বাচ্চা হওয়ার পরেও প্রিকশনটা নিতে হবে যাতে বাচ্চা না হয়। সেই সময় হরমোন ওষুধ খাওয়া যায় না, তখন কন্ডোম ইউজ করতেই আমরা বলি। একটা হরমোন ওষুধ পাওয়া যায়, শুধু প্রোজেস্টেরন অনলি পিল বলে, সেইটা খেলে কাজ হয় এবং তাতে ব্রেস্ট মিল্কের উপর কোনো এফেক্ট নেই। কিন্তু ব্রেস্ট ফিডিংটার জন্যে এগুলো হয়, বাচ্চা হওয়ার পরে ইরেগুলারিটি হতে পারে। আর একটা জিনিস হয় ক্যালসিয়াম ল্যাক। অনেকে 2 বছর 3 বছর অবধি, আমার কাছে এমনও পেশেন্ট এসছে জানেন তো, 4 বছর, বাচ্চা বয়স কত, 4 বছর হলো, কতদিন ব্রেস্ট ফিডিং করেছিলেন, ও তো এখনও খাচ্ছে। আমি তাকিয়ে বলি, ওকে বিয়ে করতে যাওয়ার সময়ও খেয়ে যাবে? আমার তো এরকম মুখ আপনারা জানেনই। তো ন্যাচুরালি এইগুলো তো মানে ভ্রান্ত ধারণা। তখন আমি বোঝাই, দেখুন ওর তো কোনো উপকার হচ্ছে না, ও নেশায় খাচ্ছে, আর আপনার অপকার হচ্ছে, আপনার ক্যালসিয়ামটা শরীর থেকে কমে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের বোঝানো উচিত। পেশেন্টদের অনেক প্রশ্ন থাকে, এই উত্তরগুলোও আমাদের দেওয়া উচিত। তো সেই জন্য ক্যালসিয়ামটা একটু দরকার লাগে, এক্সট্রা ক্যালসিয়াম আমরা খেতে বলি ওই সময়ে। এবং ওই পিরিয়ডটা ফিরে এলে তারপর যে কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করা যায়। হরমোনাল কন্ট্রাসেপটিভ প্রথম 6 মাসের মধ্যে দিতে চাই না, যাতে ব্রেস্ট ফিডিংটা হ্যাম্পার্ড হয়। স্যার, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অনেক দর্শক বন্ধু তারা এই যে অনিয়মিত মাসিক ছোটোবেলা থেকে হয়ে যাচ্ছে, খুব মিথ আছে, ভীষণ ভ্রান্ত ধারণা আছে যে এটাকে বাদক বলে, এটা একটা নির্দিষ্ট টাইমের পর ঠিক হয়ে যাবে, বিয়ে হলে ভালো হয়ে যাবে, এবং অন্য কোনো প্যাথির ওপরে নির্ধারণ না করে, মানে রোগ নির্ধারণ না করে তারা দীর্ঘদিন ধরে ওইভাবে চালিয়ে যাচ্ছেন। কিন্তু এইভাবে যদি চলতে থাকে, আগামী দিনে তার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। প্রথম কথাই আমি বলেছিলাম যে কারণটা খুঁজে বার করতে হয়। অনেকেই ট্রিটমেন্ট করেন অন্য ইয়েতে, বা সে নিয়ে আমার কথা বলার কিছু নেই, শুধু সিমটমের ওপরে, যে যেই কষ্ট হচ্ছে তার একটা ওষুধ দিচ্ছে, তারপর আরেকটা কষ্ট হচ্ছে তার একটা ওষুধ দিচ্ছে। কিন্তু এইটা যদি আগে থেকে ডায়াগনোসিস না হয়, বয়সকালে যখন বিয়ে শাদী হবে, তারপর বাচ্চার জন্য চেষ্টা করবে, তখন কিন্তু ভয়ানক মুশকিলে পড়বে। তখন প্রেগনেন্সি হতে সত্যি অসুবিধা হয়, তখন অনেক কাঠখড় পোড়াতে হয়। অতএব প্রথম থেকে ইরেগুলারিটি, পেইন হচ্ছে, এইসব হচ্ছে, সামান্য একটু ব্যথার ওষুধ এসব খেয়ে দেখো, ঠিক আছে। 6 মাস 1 বছরের পরেও যদি এটা হতেই থাকে আর সেটা যদি ইগনোর করা হয়, তাহলে কিন্তু বিপদ আছে। আমাদের ডায়াগনোসিসটা করতেই হবে, দেখতেই হবে কি হয়েছে এবং সেই অনুযায়ী চলতে হবে। জানো তো, থাইরয়েড যদি গণ্ডগোল থাকে, এই মেয়েদের, বাচ্চা মেয়ে এরকম মোটা হয়ে যাচ্ছে, থাইরয়েডের গণ্ডগোল, আর কিচ্ছু না, শুধু থাইরয়েডের ওষুধটা দিলে সে ঠিক হয়ে যাবে, পিরিয়ডটা একদম ঠিক হয়ে যাবে, সেটাই লোকে বুঝতে চায় না। তো ওই ডায়াগনোসিসটা তো করতে গেলে ব্লাড টেস্টটা করতেই হবে। এই যে সমস্যাটা, এই অনিয়মিত পিরিয়ড, এটার সাথে কি মানে তার জিনগত কোনো ব্যাপার আছে, বংশগত, মানে তার মায়ের ছিল বা ঠাকুমার ছিল বা পরিবারের কারোর আছে, সেই কারণে কি এগুলো হয়, না শুধুই লাইফস্টাইলের জন্য? না, সেই কারণেই হবে সেটা বলবো না, ইরেগুলার ছিল বলে ইরেগুলার হবে তা নয়। ডিজিজ হয়তো ঠাকুমার ছিল, ডায়াগনোসিস হয়নি, হয়তো ঠাকুমার পলিসিস্টিক ওভারি ছিল, তখনকার দিনে ডায়াগনোসিস হয়নি, হয়তো তার ব্যথা হতো, ওরা বলতেন বাদকের ব্যথা, গরম জল সেঁক দিয়ে দেখ, ব্যথার ওষুধ খেতে নেই, পরে গিয়ে ক্ষতি হবে, এইসব কথাগুলো না মিউজিয়ামে চলে গেছে। বলবেন না, আপনাদের মেয়েদের বলবেন না। ব্যথার ওষুধগুলো তৈরি হচ্ছে ব্যথা কমাবার জন্যে, খাবে,
তা তিনি খেতেন না, তা এখন নাতনিরও সেটা হচ্ছে বলে ওর জন্যে হচ্ছে সেটা তো নয়। সো এগেইন অ্যাজ আই সেড, হ্যাঁ ডেফিনেটলি এখনকার দিনে না এই ইয়াং গ্রুপ অফ মেয়েদের আমার বলার ইচ্ছে, চেঞ্জ ইউর লাইফস্টাইল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এত ইম্পর্ট্যান্ট, জীবনে এত কিছু করার আছে। ওই ছোট্ট ওই একটা বাক্সর মধ্যেই সব নেই, একটা ল্যাপটপ নিয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছে, একটা ফোন নিয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছে, অসামাজিক হয়ে যাচ্ছে, সাংস্কৃতিক জগতের কোনো হদিশ রাখে না। এই জিনিসগুলো না পাল্টাতে পারলে এই রোগগুলো বাড়তেই থাকবে। আমি থাকবো না, আপনারা মিলিয়ে নেবেন, দেখবেন এই পলিসিস্টিক ওভারি কোথায় যায়, কীভাবে এই বাচ্চা মেয়েগুলো ভোগে। একেবারে স্যার, আমরা এরপরে যে এজ গ্রুপটা অর্থাৎ 40 থেকে 50-এর যে মহিলা, মেনোপজাল যে সমস্ত মহিলা, তাদের বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা আরও আমাদের যে নেক্সট এপিসোড সেটাতে আমরা এটাকে কন্টিনিউ করব। তো দর্শক বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানটা দেখতে থাকুন। স্যার তো আপনাদের অনেক কিছু বললেন। আশা করি আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, স্যারকে আপনার প্রশ্ন করবেন, আমরা সেই প্রশ্ন একইভাবে যেভাবে আজকে পৌঁছে দেব। আর আপনারা সবসময় স্যারকে ভালোবাসেন, স্যারের কথা শুনতে চান, অ্যাডভাইস শুনতে চান, তো আপনারা এই চ্যানেলের দিকে নজর রাখুন। স্যার, আমরা তাহলে নেক্সট এপিসোডে যাচ্ছি। হ্যাঁ, অন্য কোনো দিন, অন্য কোনো খানে, অন্য কোনো খানে আবার এই নিয়ে আলোচনা করব। পেরিমেনোপজ খুব ইম্পর্ট্যান্ট, থাকবেন আমাদের সঙ্গে।